একজন অভিনেত্রী যিনি শুধু পর্দার সৌন্দর্যই নন, আত্মবিশ্বাসী তাকে অন্যদের থেকে আলাদা করে। যিনি ঢালিউড অভিনেত্রী ফাল্গুনী রহমান জলি। বর্তমানে তিনি নিজেই হয়ে উঠেছেন একটি চরিত্র, যার প্রতিটি মুহূর্ত একটি অনুপ্রেরণার গল্প। দর্শক, আপনাদের সবাইকে নিয়ে শুরু করতে যাচ্ছি চ্যানেল এস আয়োজিত এডুকেশন টু রিপ্রেজেন্ট সেলিব্রিটি স্পটলাইট। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন কে আছেন আজকে আমাদের সঙ্গে, তাই আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি ফাল্গুনী রহমান জলির কাছে। হ্যালো, হ্যালো। কেমন আছেন? খুবই ভালো আছি। এখানে আসতে পেরে আরো বেশি ভালো লাগছে। জলি আপু সত্যিকার অর্থে একটু মিশুক টাইপের মানুষ। আমি ১ম যখন আপনার সাথে কথা বলি খুব আন্তরিক হয়েছিল। আচ্ছা। নায়িকারা সাধারণত যেটা হয় যে একটু রিজার্ভ থাকে, কম কথা বলতে চায়, হুম। সহজে পাত্তা দিতে চায় না যে বিষয়টা। ১ম এই আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি মিডিয়াতে আসার স্বপ্নটা কি ছোটবেলায় থেকেই দেখতেন? একদম ছোট থেকে। যখন আমি টিভি স্ক্রিনে যখন আমি হিরোইনরা ডান্স করতো, আমি গান শুনতাম। আমি ছোটবেলা থেকে প্রচুর গান শুনি। আ আমার ওয়াশরুমেও আমার বাবা মিউজিক সিস্টেম করে দিয়েছিল যে আমি শাওয়ার নেওয়ার সময় আমি গান শুনি। আচ্ছা, আচ্ছা। সো তখন থেকে আমার মনে হতো যে আমি ওদের ডান্সগুলো কপি করতাম। ডান্সের প্রতি আমার একটু উইকনেস অনেক বেশি। তো আমি তখনই মনে হতো আমি যদি হিরোইন হতে পারতাম। আমি একদিন স্ক্রিনে আমাকে সবাই দেখবে। আচ্ছা, তো আচ্ছা। ওই হোপটা আমাকে ছোটবেলা থেকেই হতে থাকতো। যে না আমার এটা একটা ড্রিম হয়ে যায় যে আমি যদি একটু হিরোইন হতে পারতাম। এটা আমার ড্রিম ছিল। আপনার ঝুলিতে ভালো কিছু ছবি আছে। হুম। সর্বপ্রথম আপনার অঙ্গার ছবি দিয়ে আপনার যাত্রা শুরু এবং জাজ মাল্টিমিডিয়ার ব্যানারেও আপনি ছবি হ্যাঁ, করেছেন। আমার জ্যাজ থেকে শুরুই হয়েছে। আমার ক্যারিয়ারই শুরু হয়েছে জ্যাজ মাল্টিমিডিয়ার এসকে মুভিজ থেকে। মানে ওপার বাংলার এসকে মুভিজ আর হচ্ছে বাংলাদেশের জ্যাজ থেকে। সো জ্যাজের ঘরেই আমার বেশি ছবি। আর কয়েকটা ছবি হচ্ছে ২ টা ছবি মেবি জ্যাজের বাইরে। মিডিয়াতে আমরা সচরাচর দেখি নায়করা বিয়ে করার পরে তারা বউ বাচ্চা গোপন রাখে, আচ্ছা। হাইড অ্যান্ড সিক যেটা। হ্যাঁ। কিন্তু চিত্রনায়িকা জলির ক্ষেত্রে আমরা একটু দেখতে পাচ্ছি বিয়ে করার পর আপনি অনেকটা পর্দার অন্তরালে চলে গেছেন। হুম। এটার রিজনটা কি? এটা একদমই ভুল কথা যে বিয়ের জন্য আমি চলে গিয়েছি সেটা না। যেটা বাস্তব সেটা অনেকেই জানে না। আমি আমার বেবির জন্য চলে গিয়েছি। আচ্ছা, আচ্ছা। কারণ অনেকেই হয়তোবা জানে আমার 'ডেঞ্জার জোন' যে ফেব্রুয়ারিতে রিলিজ হয়েছে। আচ্ছা, আচ্ছা। তখন আমি 5 মান্থের প্রেগন্যান্সির সময়ও কিন্তু আমি শুটিং করেছি। একটা গানের শুটিং বাকি ছিল। তো এখন ওইটা যেহেতু রিলিজের টাইম তখন অনেকটা ছিল যে তখনই রিলিজ দিবে। প্রোডিউসার বলছিল যে আমরা এই ইয়ারেই রিলিজ দিব। এখনই গান করতে হবে। তো আমি কোনোভাবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের গানের শুটিংটা করে দেই। আমার লাস্ট শুটিং ছিল এক ডেঞ্জার জোনের গানের শুটিং ছিল। তখন আমি 5 মান্থের প্রেগন্যান্ট ছিলাম। আচ্ছা, আচ্ছা। তো দ্যাটস ওয়াই আমার বিয়ে আমাকে মিডিয়া থেকে আড়াল করেনি। আমার বেবি আমাকে মনে হচ্ছিল যে আমি একজন মা। আমি একজন আমার কাছে মনে হয় যে ওকে সময় দেওয়াটা এখন আমার জন্য জরুরি। যদি তারপর মনে হয় যে দর্শক আমাকে অ্যাকসেপ্ট করবে, আমি যখন নিজেকে আবার রেডি করে সবার পছন্দের জলি হয়ে আবার ব্যাক করতে পারবো, তখন ইনশাআল্লাহ আমি আবার আসবো। আপনি সাধারণত কোন ধরনের চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার সব চরিত্রই করতে ভালো লাগে। সেটা হচ্ছে যেমন আমি বলি যে আমি যখন ফার্স্ট কাজ করি 'অঙ্গারে' তখন কিন্তু একটা গ্ল্যামার লুক ছিল আমার। আচ্ছা, আচ্ছা। সেকেন্ড যখন কাজ করি আমি 'নিয়তিতে' তখন একটা গ্ল্যামার লুক ছিল আমার। আচ্ছা, আচ্ছা। থার্ড যখন আমি কাজ করি দেখা যায় কি যে আমরা যারা সেলিব্রিটি আমরা যারা মিডিয়াতে আছি তারা কিন্তু আমরা আর্ট ফিল্ম উইথআউট মেকআপ, উইথআউট গ্ল্যামার আচ্ছা, সেটা আচ্ছা। সেটা হচ্ছে কি যে আমরা ওইটা সাহস করতে একটু টাইম নেয়। যে আচ্ছা ঠিক আছে দর্শক আমাকে মেকআপ ছাড়া দেখবে। দর্শক আমাকে আ এখন দেখবে আর্ট ফিল্মে আমাকে গ্ল্যামার দেখবে না। তো আপনি যখন মেকআপের কথা বলছিলেন তখন একটু ওর প্রসঙ্গ ধরেই বলতে চাই। হ্যাঁ। মেকআপ ছাড়া কি কখনো বাহিরে বের হওয়া হয়েছে? আমি অল টাইম মেকআপ ছাড়া বাইরে বের হই। আচ্ছা। আমি উইথআউট মাস্ক এ বের হই। আমাকে মানুষ চেনে যখন দেখে যে আপু কেমন আছেন? আমি তখন হয় কি আমি আরো মানে আমি যেহেতু একটু বাবুর পরে একটু মুটিয়ে গিয়েছি তো দ্যাটস আমার কাছে মনে হচ্ছে কেউ আমাকে না চিনলে মনে হয় আমি এখন স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমাকে আচ্ছা। না চেনাটাই বেটার। দর্শক যখন আপনাকে চেনে, যখন কাছে আসে, ছবি তুলতে হুম। চায়, তখন অনুভূতিটা কেমন লাগে? তখন ভেতর থেকে একটা শান্তি কাজ করে। যে আসলে এতদিনের গ্যাপের পরেও যে দর্শক আমাকে মনে রেখেছে। সো এইটা আমার কাছে মনে হয় এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আসলে আ মিডিয়াতে তো সিনেমা আসে হলে, হল থেকে যখন নেমে যায় তখন অনেকটা কয়েকদিন একটা আলোচনায় থাকে জলি নায়িকা জলির সিনেমা চলছে হলে, চলো দেখতে হবে। বাট যখন সিনেমা থাকে না, না তখন যখন মানুষ মনে করে যে আচ্ছা উনি এই নায়িকাটা উনাকে দেখেছি, উনি তো আগে কাজ করত। সেটা আমার কাছে মনে হয় ওইটার শান্তিটা আরো বেশি। কোন চরিত্রে কাজ করার আগে কিভাবে গবেষণা করেন এবং প্রস্তুতিটা কিভাবে নেন?
প্রস্তুতি বলতে কি যখন আমি একটা কাজের গল্প যখন আমার কাছে আসে, তখন আমি এটা স্ক্রিপ্টটা অনেকবার পড়ার চেষ্টা করি। আর নিজেকে ওইভাবেই রেডি করি কিছুদিন আগ থেকেই যে আমি আজকে কাজ করছি নীলা। নিয়তিতে আমার নাম ছিল আমার ক্যারেক্টারের নাম ছিল নীলা, আমি নীলা। আচ্ছা, সো আমি এটার মধ্যে একটু দুষ্ট চরিত্র থাকে, আমার একটু মানে একটু ফানি। রোমান্স টাইপ, একটু অ্যাকশন এক্সাক্টলি। টাইপের, থ্রিলিং যখন টাইপের। 3rd মুভি চলে আসলো আমার কৃষ্ণকলি, তখন মনে হলো যে আমি আমার ধর্ম চেঞ্জ। আচ্ছা, আচ্ছা। আমি হিন্দু ধর্মের মেয়ে থাকি, আমি একটু গ্রামের মেয়ে থাকি, আমার নাম কৃষ্ণকলি। তো তখন আমার নিজেকে রেডি করতে থাকি যে না, আগে থেকে চিন্তা করতে থাকি যে আমি এখন থেকে কৃষ্ণকলি। সো আমি পুরোপুরি ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়ার পুরোপুরি যে বিষয়টা। ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়ার বিষয়টা আমি ক্যারি করি, জানি। আচ্ছা, আচ্ছা। এমনিতেই পরিচালক এবং সহ অভিনেতা যারা আছে তাদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন? তাদের সাথে কাজের অভিজ্ঞতা মাইন্ড ব্লোয়িং। কারণ আমি বলব যে সেটা হয়তোবা আই এম সো লাকি যে আমার ফার্স্ট মুভির হিরো যে ছিল ওম, আচ্ছা, ওম আচ্ছা, সাহা। ও খুবই ফ্র্যাঙ্কলি ছিল, এত হেল্পফুল ছিল। সো ওর জন্য কিন্তু আমি অ্যাজ এ নতুন ছিলাম। আচ্ছা, আচ্ছা। একদম ফ্রেশ লুকে ওর জন্য আমি নতুন ছিলাম। সো আমার কাছে মনে হয়েছে যে ও ওই হিসাবে আমাকে প্রচুর হেল্প করেছে। আমাকে একটা মিনিটের জন্য কখনো ফিল করতে দেয়নি যে ও অ্যাজ এ ওপার বাংলার একজন স্টার। ওকে সবাই চেনে, জানে আর আমি একদম নিউ। লাইক এরকম কখনো ফিল হয়নি। আবার আমাদের মানে ওয়াজিদ আলী সুমন স্যার ছিলেন, ওখানে ছিল নেহা। তো ওরা এত পরিমাণ শুরু থেকে শেষ পর্যন্ত কাজের সুবাদে অনেক হেল্প খুবই, করেছে। খুবই, খুবই মজা করে আমরা কাজ করেছি। আমি ১ম যখন আপনার সাথে কথা বলি, যখন আমি আপনাকে বাস্তবিক হুম, দেখলাম, হুম, আমার হুম। কাছে এখন মনে হচ্ছে এত সুন্দর একটা নায়িকা, আচ্ছা। কেন দর্শকরা তাকে নিয়মিত দেখতে পাচ্ছে না? এটা একটা প্রশ্ন কিন্তু এসে যায়। ওই যে বললাম, এখন বাবুকে একটু সময় দেওয়ার আমার কাছে মনে হয় এটা পারফেক্ট টাইম। কজ নিজেকে চেঞ্জ করে স্ক্রিনে হয়তোবা নিয়ে আসা যায়। বাট বাবুর চাইল্ডহুড যে ব্যাপারটা ওইটা একবার চলে গেলে মনে হয় আমি অনেক কিছু মিস করে ফেলবো। অভিনয়ের বাহিরে আপনার পছন্দের বিষয়টা কি? অভিনয়ের বাইরে আমার পছন্দের বিষয় হচ্ছে ওই যে বললাম ডান্স। আচ্ছা, ডান্স করেন। ডান্স আমার খুব পছন্দ। আমি যদিও করি না, এখন করা হয় না, বাট আমার ডান্স খুব পছন্দ। গান শুনতে বা গাইতে দুটোই খুবই পছন্দ গান করেন। তো আই লাভ দিস। আমি অলওয়েজ গান শুনতে পছন্দ করি। মানে আমার বেবিও ঘুমিয়ে গেলেও গান শুনে ও ঘুমাতে পারে। আপনার আত্মতৃপ্তি বা প্রশান্তির জায়গাটা কোথায়? যেখানে গেলে আপনার মন ভালো হয়, আপনি একটু শান্তি পান? সেটা আসলে যেতে পারি না। এখন আপাতত মনে হয় যে বাবার কবরস্থানে গেলে সবথেকে শান্তি পাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু ভেতরে তো যেতে পারি না। আ এটা কষ্ট হয়, কষ্ট আচ্ছা, আচ্ছা, লাগে আচ্ছা। সামটাইমস। বাট ওখানে গেলে শান্তি পাই। আপনার ভবিষ্যতে যে ধরনের প্রজেক্টে কাজ করবেন, যেহেতু আপনি এখন চিত্রনায়িকা, আমরা হ্যাঁ। আপনাকে কি প্রযোজনা বা ডিরেক্টর হিসেবে ডিরেকশন নির্দেশনায় দেখব কিনা? না, না একদমই না। যতদিন মনে হবে হিরো মানে যদি ব্যাক করি তাহলে হিরোইন হিসাবেই ব্যাক করব। আর যদি না করি তাহলে সংসার করব। আচ্ছা, আচ্ছা। আর এমনিতেই আপনি তো যথেষ্ট সুন্দরী। আ কতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন এই পর্যন্ত? এই পর্যন্ত বিয়ে হয়ে গেছে তো অনেকদিন হয়ে গেছে। বিয়ে হয়েছে ১০ বছর হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো এখন তো আ পাওয়া সব পসিবিলিটি নাই। ১ বাচ্চার মা আমি। তো আচ্ছা। একটা সময় অনেক পেয়েছি। কোনো মন ভাঙার কোনো গল্প বা কোনো ব্রেকআপের কোনো হিস্টোরি যেটা দর্শক আজকে জানতে পারে? আ না সেটা আসলে দর্শককে বলব যে ফার্স্ট একটা রিলেশন ছিল, সেটা ব্রেকআপ হয়ে গিয়েছিল। সেটাই অনেক আচ্ছা, মন থেকে চেয়েছিলাম। বাট ওইটা হয়ে ওঠেনি। আচ্ছা, আচ্ছা। আম আপনার ব্যক্তিগত লাইফে, ব্যক্তিগত জীবনে হুম, হুম। আপনার পারিবারিকভাবে একটু জানতে চাই যে আপনার ফ্যামিলিতে কে থাকেন? ওফ! এইটা বললে তো ইমোশনাল হয়ে যাব। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা ৩ বোন, ১ ভাই। আ আমার আমার আ আম লাইক আমার বেবি হওয়ার ১৭ দিন আগে আমার ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার বাবা ঠিক আমার ভাইয়ের মৃত্যুবার্ষিক যখন হয়, আমরা মৃত্যুবার্ষিক করতে গিয়েছিলাম নানু বাড়িতে। তার ৩ দিন পরে বাবা স্ট্রোক করে মারা যায়। তো রিসেন্ট ৪-৫ মাস আগে আমার বোন ক্যান্সারে মারা গিয়েছে। ও আচ্ছা। সো এখন স্যাড। রয়েছি আমরা ২ বোন আর মা। আচ্ছা, আচ্ছা। আপুর একটা বেবি, ভাইয়ার একটা বেবি। বুঝতে পেরেছি। মোট কথা এখন ফ্যামিলিকেই বেশি সময়টা দেওয়া হচ্ছে আরকি। একদমই তাই। কারণ আমার মা পুরা একা হয়ে গেছে। তার ২ জন সন্তান নেই। আমি একজন মা, বুঝা যায় যে বাচ্চার একটু জ্বর আসলে আমরা কেমন করি না? যে অস্থির হয়ে যাই। আর তার ২ জন ভেতর থেকে ফিলটা কেমন হয়? এক্সাক্টলি যে তার ২ জন সন্তান নেই। একজন ২৭ বছরে চলে গেছে, একজন 34 ইয়ার্স এ চলে গেছেন। সো আমার আব্বার বাবা নেই। তাকে যে একটু সান্ত্বনা দেওয়ার জন্য তার লোকটা নেই। সো আমার কাছে মনে হয় যে আমার মার সাথেই আমার এখন বেশি টাইম যায়।
একের পর এক ভালো কাজ দিয়ে আপনি দর্শকদের হৃদয় জয় করে নিয়েছিলেন। হুম। আপনার কাজের মধ্যে উল্লেখযোগ্য কাজ কোনটি? নিয়তি। নিয়তির। ইয়েস। নিয়তির বিপরীতে তো আরেফিন শুভ আরিফিন সুপারস্টার। শুভ ছিল আর আমাদের ডিরেক্টর ছিল জাকির হোসেন রাজু স্যার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো রাজু স্যারের কথা কি বলবো? তার থেকে আমার মনে হয়েছে অঙ্গারে যে ব্যাপারগুলো আচ্ছা, আচ্ছা। আমার গ্যাপ ছিল সেটা রাজু স্যার আমাকে পরিপূর্ণতা করে একদম নিয়তিতে মানে শো করেছে। একটা ভালো কাজ হওয়ার পরে যখন আপনি অঙ্গার করলেন, অঙ্গার করার পরে আপনার এরকম মনে হয়েছে যে আমাকে আরো ভালো করে কামব্যাক করতে এক্সাক্টলি হবে। শেখার আর শেষ একটু নেই। শাইনিং করা দরকার যাতে নেক্সট প্রজেক্টে আমি হুম, যাতে হুম, ভালো হুম, করি। হুম। সেটাই মনে হয় নিয়তিতে হয়েছে। নিয়তিতে হয়েছে। আরেফিন শুভ আমি যদি বলি কো-অ্যাক্টর হিসেবে, সহকারী আর্টিস্ট হিসেবে হুম, হুম। কেমন এবং মানুষ হিসেবে কেমন? মানুষ হিসাবে ওকে শুভকে আমার অনেক ভালো লেগেছে যে ও লাইক বললাম না যে আমি ফার্স্টেই তো বললাম যে আম সো লাকি যে আমার হিরোগুলো যে যাদের সাথে আমি কাজ করছি আমার কো-আর্টিস্ট যারাই ছিল তারা প্রচুর হেল্পফুল ছিল। শুভ আমাকে অনেক হেল্প করেছে যে আমার কাছে মনেই হয়নি যে শুভর জন্য অ্যাজ এ আমি নিউ আমাকে ও মানে থাকে না যে রাজু স্যার খুব হ্যাপি ছিল যে জলি তুই তো মানে একদম খুব ভালো করছিস তোর মধ্যে একটু শাবনূরের বাই তুই অনেক দুষ্ট তো আমি একটু চঞ্চল টাইপের যেহেতু তো রাজু স্যার তো প্রচুর মানে একটু মানে একটু দেখা যেত আমি একটু দুষ্টামি করতেছি সে স্ক্রিপ্ট চেঞ্জ করতো যে তোরে দিয়ে এইটা করাবো তোকে দিয়ে মজার সিনটা করাবো মানে এরকম অবস্থা শুভ বলতো হ্যাঁ হ্যাঁ, করার কোনো সমস্যা নেই মানে এরা দুইজন মিলে আমার দুষ্টামিটাকে সিরিয়াস করে নিয়ে স্ক্রিনে দিয়ে দিত। আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল এবং সেটা কিভাবে মোকাবেলা করেছেন? আমার ক্যারিয়ারের সব থেকে বড় চ্যালেঞ্জ আমি মনে করি যে মানুষের মনে আমার জায়গাটা করে নেওয়া সেটা আসলে তখন আমি ফিল করিনি এখন যেটা আমি ফিল করি আমার ইনস্টাগ্রাম লাইক আমার টিকটক আইডি লাইক আমার ফেসবুক অনেক কমেন্টস যখন আসে যে আপু আপনি আমাদের খুবই পছন্দের একজন নায়িকা আপু আপনাকে কবে দেখতে পাবো আপনাকে আমরা আবার দেখতে চাই তখন মনে হয় যে না এটাই আমার মনে হয় যে এইটাই আমি করতে পেরেছি ইন্ডাস্ট্রিতে। আমরা এখন একটা ব্রেক নিচ্ছি। আ কথা বলছিলাম, খুব জম্পেশ আর্টের আড্ডা সময়। হচ্ছে এবং খুবই ভালো লাগছিল। হ্যাঁ। আ বিরতির পরে আমরা আবার ফিরে আসব। দর্শক, আমরা এখন একটা বিরতি নিতে যাচ্ছি। বিরতির পর আবার আমরা ফিরে আসব। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে স্বাগত জানাচ্ছি আরও একবার। আমরা কথা বলছিলাম অত্যন্ত জনপ্রিয় একজন চিত্রনায়িকা ফাল্গুনী রহমান জলির সাথে। আমরা কথা বলছিলাম তার জীবনের অনুপ্রেরণার গল্প এবং না বলা কিছু কথা যা দর্শকরা এখনো জানে না। আরেকটা বিষয় আমি একটু জলির কাছ থেকে জানতে চাইবো। হুম, হুম। নায়কের সাথে অভিনয় করতে গিয়ে কখনো কি এরকম হয়েছে যে বাস্তবেই নায়কের অভিনয় করতে গিয়ে প্রেমে পড়ে গিয়েছেন? এটা কিভাবে হবে? আমি তো মিডিয়াতে আসার আগে আমার প্রেম ছিল আমার আচ্ছা, হাসব্যান্ডের আচ্ছা। সাথে। তো আমি কিছুদিন পরে তো আমার হাসব্যান্ডের সাথে আমার বিয়েই হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। সো প্রেমের প্রশ্নই আসে না। দেখা যেত যে শুটিং স্পটে গিয়েছি কেউ জানতো না। আমার হাসব্যান্ড আরেক রুমে। মানে যখন বাইরে কাজ করতে যেতাম আ ঢাকার বাইরে তখন দেখা যেত আমার হাসব্যান্ডও যেত ওই ভাইয়া গাড়ি সঙ্গে করে নিয়ে যেত এবং সঙ্গে করে না, নিয়ে না, না, আসতো। না অ্যাকচুয়ালি তা না। আচ্ছা, আমি যেতাম সেটের সাথে। আচ্ছা। সেটও জানতো না যে আমার হাসব্যান্ড ও আছে হোটেলে। ভেরি অ্যামেজিং একটা ব্যাপার। ভাইয়া অনেক কেয়ারিং। নিশ্চয়ই ভাইয়া অনেক কেয়ারিং, অনেক কেয়ার ডেফিনিটলি, করেন। ডেফিনিটলি। যখন সংসারের কথাই বলছিলেন, নায়িকাদের আসলে সংসার জীবনটা কেমন হয়? নায়িকাদের সংসার জীবনটা আসলে নায়িকা বলতে কিছুই না। নায়িকাটা হচ্ছে স্ক্রিনের জন্য। আচ্ছা, আচ্ছা। আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যে নিজেকে তরল পদার্থের মতো করে তৈরি করে নেওয়া। যে পাত্রে রাখবে সেই পাত্রে আকার ধারণ করা। আমাকে মনে রাখতে হবে যে আমি এখন আসছি কোথায়? কাজে আসছি। আমি ওই ভাইবটাই নিয়ে আসবো যে আমি অ্যাজ এ এখন হিরোইন, আমি অ্যাজ এ অ্যাক্ট্রেস। আমি যখন গাড়িতে উঠে যাবো তখন আমার কাছে মনে হবে যে আমি অ্যাজ এ এখন বাসায় যাচ্ছি। আমার সংসার এই যে হাউসওয়াইফ। এক্সাক্টলি আচ্ছা। ওইটা নিজেকে সবসময় ধরে রাখতে হবে। যেমন আমি আমার একটা সার্ভেন্টের সাথে আমি খুব নাইসলি বিহেভ করি। সো আমাকে তখন আমি বলি যে ওরা বলবে, "ম্যাডাম আপনাকে দেখলে একদম বুঝা যায় না।" চিত্রনায়িকা। এক্সাক্টলি যে আপনাকে দেখলে একদম বুঝা যায় না। আপনি এত সুইট করে কথা বলেন। আমি তখন একটা কথা তোমাকে যদি আমি এখন রুডলি কথা বলি, নায়িকার মতো ভাইব নিয়ে কথা বলি, তুমি কি আমাকে ৳৫০০ দিবে? আচ্ছা। ওকে। আমি তো স্ক্রিনে গিয়ে কথা বললে উনারা আমার টাকা দিবে। ভাব নিলে উনারা আমাকে পয়সা দিবে। তুমি কি দিবা আমাকে? আ একটা গুঞ্জন কিন্তু মিডিয়াতে সবসময় থাকে যে হ্যাঁ। নায়িকারা বা নায়করা যখন বিয়ে শাদী করেন হুম, হুম। তাদের সংসার টেকে না। যে অনেকেই বলে যে সকালে বিয়ে করছে, বিকেলে ডিভোর্স হচ্ছে। আসলে এটা কি শুধুই গুঞ্জন না বাস্তবিক পক্ষে বিষয়টা এরকম? এটা আসলে আমরা আ মানুষ সবাই তো যার
দৃষ্টিভঙ্গি বলি, নিজের চোখে দেখছি, জানছি। আসলে আমি এ ব্যাপারে কিছুই বলতে পারছি না। যেটা আমিও শুনি, আমিও বুঝি যে এরকম গুঞ্জন হচ্ছে বা এরকম কিছু বলছে। বাট আমার কাছে আমি আমার সংসার নিয়ে ভালো আছি। দ্যাটস ইট, আমি অতটুকুই জানি। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু জানতে চাইবো। যখন আপনি আ একটু বুঝতে শেখেন, দেখা যাচ্ছে যে থাকে না যে কলেজ লাইফের হুম, দিকে হুম, হুম। একটু কলেজে যখন সবাই পড়ে একটা প্রেম ভাব তৈরি হয়, ভেতরে একটা রোমান্টিকতা চলে আসে। আপনি কখনো চিঠিপত্র লিখেছিলেন অথবা চিঠিপত্র না, পেয়েছেন কিনা? চিঠির জামানায় তো আমি প্রেম করিনি। আমি তো আমার চাচাতো ভাইয়ের সাথে আমার প্রেম ছিল। বাসায় চিঠি ছিল। আচ্ছা। চিঠির তো প্রশ্নই আসে না। তার মানে আপনার রিলেটিভের মধ্যেই আমার সবকিছু কাজিনের হয়েছে। সাথে আমার রিলেশন ছিল ফার্স্ট লাভ। তো তখন আর চিঠি প্রশ্নই তো আসে না। দেখা যেত আমরা ১১ তলায়, তারা ৬ তলায়। ভাইয়া এই প্রোগ্রামটা দেখলে অবশ্যই উনি অনেক বেশি হ্যাপি কোনো হবে। কোনো প্রবলেম নেই। ভাইয়া জানে। দর্শকরা নতুন একটা বিষয় জানলো আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে। হ্যাঁ। চিত্রনায়িকা জলিকে নিয়ে যখন কোনো কথা হয় সেটা একটা নেগেটিভিটি হতে পারে বা বিতর্কিত কোনো ইস্যু হতে পারে, সেটা আপনি কিভাবে ওভারকাম আমাকে করেন? নিয়ে আজ পর্যন্ত কখনো হয়ইনি। সো আমি ওইটা কিভাবে নিবো সেটা হতেই পারে না। আমি আচ্ছা। আজ পর্যন্ত আমাকে নিয়ে কোনো রিউমার কিছুই নেই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। সত্যি। আর আরেকটা বিষয় যে কোন ধরনের ক্যারেক্টার করতে আপনি আগ্রহী বা যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন বা যেটা আপনি করতে চান এখনো যেটা আপনার কেরিয়ারে ডেফিনিটলি করা হয়নি? হিরোইন। হিরোইন। হিরোইন ডেফিনিটলি। যতদিন আ কাজ যদি আবার ব্যাক করি হিরোইন করব। না, হিরোইন হিরোইনের মধ্যে আরো কিছু ক্যারেক্টার থাকে। যেমন অ্যাকশনধর্মী থাকে। আর্টিস্টদের যে একটা ক্যারেক্টার থাকে। আমার সব কাজই করতে ভালো লাগে। আমি অ্যাকশন হলে অ্যাকশন করব। আমার কাছে মনে হয় যে আ নিজেকে প্রত্যেকটা সেক্টরে নিজেকে রেডি করা উচিত। যে আমি অ্যাজ এ হিরোইন, আমি আর্টিস্ট, আমি অ্যাকশন করব, আমি রোমান্টিক করব, আমি ফানি করব। সো আমার কাছে মনে হয় যে টোটালি নিজের উপরে সবসময় রাখতে হবে যে আমি সব পারব। জলি, আপনি যখন কাজ করেছেন ঠিক সেই সময় এবং বর্তমান সময়ে কাজের ক্ষেত্রে কোনো প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে কিনা? আমি আমার ক্ষেত্রেটাই বলছি, আমি আমার মধ্যে পাই না। কারণ এখনো বিগ বাজেটে কাজ হচ্ছে। আচ্ছা। আমি অনেক বিগ বাজেটের কাজ করেছি। আচ্ছা। কারণ আমার ফার্স্ট ফিল্মে আশিস বিদ্যার্থী ছিল, রজতাভ দত্ত ছিল। সেটা ইন্টারন্যাশনাল আশিস বিদ্যার্থী অ্যাক্ট্রেসও আমার ফিল্মে ছিল। সো আমার অঙ্গার কিন্তু অনেক বড় বিগ বাজেটের একটা সিনেমা। ২ বাংলার একসাথে। সো আমার কাছে মনে হয় যে আমি তো করে আসছি বিগ বাজেটের সিনেমা। আমার কাছে ডিফারেন্টটা মনে হয় না। বর্তমান সময়ে মিডিয়াতে কাজ করতে গিয়ে কোনো নারীদের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কোনো বাধা বা কোনো বৈষম্য আছে কিনা বলে আপনি মনে করেন? সেটা হচ্ছে যে আমাদের দেখা যায় যে মিডিয়াতে ফ্যামিলি প্রবলেম তো ডেফিনিটলি থাকে। সেটা তো বাধা থাকেই, ফ্যামিলির আচ্ছা। বাধা। সেটা আমাকে যখন ফার্স্ট সবাই দেখেছেন আপনারা তখনও জানেন যে আমার বাবা আমাকে বাসা থেকেই বের করে দিয়েছিল। যে হ্যাঁ? তুমি কাজ করতে পারবা না। তুমি মিডিয়াতে কাজই করতে পারবা না। আচ্ছা। তখন কিন্তু আমি আমার খালামণিকে নিয়ে বাসার বাইরে গিয়ে বাবার এটিএম কার্ড নিয়ে পালাই গেছিলাম, খালামণিকে নিয়ে। তখন আলাদা বাসা নিয়ে তখন আমি গ্রুমিং করি। আপনার সোহানুর রহমান সোহান স্যার যে স্যার নেই। তো উনার ওখানে আমি গ্রুমিং ক্লাস করি। সো ওইটা কিন্তু যেমন বাধা বলতে কি আমার কাছে মনে হয় মিডিয়া সেকশনে বাধা সবচেয়ে বেশি ফ্যামিলিই হয়ে যায়। সো আচ্ছা। এখন দেখা যায় যে অনেক ভালো, ভালো ফ্যামিলি থেকে মেয়েরা আসছে। মিডিয়াতে কাজ করতে চাচ্ছে। সো এটা এখন ভালো দিক। আপনি কি বলতে চাচ্ছেন যে বাধাটা কি শুধু নারীদের জন্য, পুরুষদের ক্ষেত্রে কোনো বাধা নেই? না, আমার কাছে মনে হয় নারীদের জন্যই বাধা। আরেকটা বিষয়, ১ম যখন আপনি অডিশন দেন, ফার্স্ট ১ম এর দিকে যখন আপনি কাজ করেন, শুটিং সেটটা কেমন ছিল? ইউনিটটা কেমন ছিল? ১ম এ যখন আপনি কাজ শুরু করেন, ভেতরে এক্সাইটেডমেন্টটা কেমন ছিল? নিজেকে নিয়ে কি ভাবনা চিন্তা ছিল ও তখন? বাবা! এটা তো অনেক বড় গল্প হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমার ফার্স্ট শট এফডিসিতে ছিল। আ তো ফার্স্ট শটই ছিল হচ্ছে আশিস বিদ্যার্থী যে উনার সাথে। আচ্ছা। তো উনি আমার বাবা। উনার পকেট থেকে টাকা চুরি করব। ও টাকা চুরি করে বের হয়ে যাব, ও মেয়ের সাথে পালায়ে যাবো আরকি। এরকম আচ্ছা। একটা। তো আমাকে যখন আমি মেকআপ রুমে মেকআপ নিচ্ছি। সো ডেফিনিটলি যেহেতু আমি কখনোই স্ক্রিন শেয়ার করিনি, আমি কখনোই ক্যামেরার সামনে আসিনি। ফার্স্ট টাইম আমার জন্য। তো আমি করলাম কি যে আমি একদম এক কর্নারে বসে খুব ভয় পাচ্ছিলাম। ও হতো বা অন্য আর্টিস্ট হতো আমি ম্যানেজ করে নিতাম। আচ্ছা ঠিক আছে, এক টেকে হবে না, আরেক টেকে হয়ে যাবে। আচ্ছা। যখন দেখলাম আশিস বিদ্যার্থীর মতো একজন উনার সাথে আমি এত এখন বড় মাপের কো-আর্টিস্ট একজন অভিনেতা। এক্সাক্টলি উনার মতো এত বড় মাপের একজন অভিনেতার সাথে এখন আমার স্ক্রিন শেয়ার করতে হবে। তার সাথে আমার এখন লাইক এই ডায়ালগ দিতে হবে, তাও ফার্স্ট টেক। আচ্ছা। আমি তো একটু কি নার্ভাস 99 ছিলেন? প্রচুর। আমি কান্না করার অবস্থা ছিল ও আমার। তো আমি যখন বসছি তখন আমি আসতেছিলাম না। আমাকে ডাকছিল বারবার। ওয়াজিদ আলী সুমন ভাই আমাকে বারবার ডাকছে, "জলি আসো।" আমি আসতেছিলাম না। তখন উনি
আশিস বিদ্যার্থী উনি আমার মেকআপ রুমে গেছে। আচ্ছা। যাওয়ার পর উনি আমাকে বলছে যে উনি তো হিন্দিতে কথা বলে, যে বলতেছে যে, "কি হয়েছে? তুমি আসো। সমস্যা নাই। কাজ কা কা কোনো সমস্যা নাই। আমি আছি। আসো" এরকম করে। আমি বলছি, "ঠিক আছে তাহলে যাই।" যাওয়ার পর আমাকে জাস্ট সিনটা আমি তো আগে থেকে জানি সিনটা যেহেতু আমি স্ক্রিপ্ট পড়েছি। বাট তাও সুমন ভাই বলল যে, "এখানে দাঁড়াবা, এখান থেকে এটা করবা, এভাবে বাবার পকেট থেকে টাকাটা চুরি করবা।" সিরিয়াসলি আমি জানি না। আমার ফার্স্ট টেক ওকে হয়ে গেছে। তখন বলতেছে, "জলি তোমার তো ফার্স্ট টেক ওকে হয়ে গেছে, মিষ্টি খাও।" এখন শুরু হইছে সবাই পুরো ইউনিটকে আমার মিষ্টি খাওয়াইতে হইছে। ও সবাইকে মিষ্টি খাইয়েছেন। সবাইকে। কথা বলতে, বলতে আমরা একেবারেই শেষ পর্যায়ে এসেছি। আজকে আপনার সাথে কথা বলে অসম্ভব ভালো লাগলো। ধন্যবাদ। চিত্রনায়িকা জলি আবারও আমাদের মাঝে ফিরে আসুক। দর্শক সম্পূর্ণ নতুনভাবে নতুন একটা চরিত্রে দেখতে পাবে এটাই আমাদের আশা। ইনশাআল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। আসলে দর্শকদের উদ্দেশ্যে অনেক কিছু বলার থাকে। যদিও এখন আ দর্শকদের সাথে কথা বলতে গেলে অনেকটা ইমোশনাল কাজ হয়ে আচ্ছা, মানে আচ্ছা। করে আমার মধ্যে। কারণ আমি এখনো মনে হয় সেই আগের জলেই আছি। শুধুমাত্র সংসার জীবন, বাচ্চা সবকিছু মিলিয়ে সো আমি কিছুক্ষণ আগেও শেয়ার করেছিলাম আমার পারিবারিক অবস্থা সবকিছু মিলিয়ে আসলে আপনাদের মাঝে আমার আসা হচ্ছে না এখন। একটা বড় গ্যাপ হয়ে গেছে। সো আপনাদের যেভাবে আমি কমেন্টস পাই বা আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন এখনো পর্যন্ত এত বড় একটা গ্যাপের পরও আমি সত্যি কথা আমার কাছে মনে হয় আই এম সো লাকি যে আরো খারাপ লাগে যে আমি আপনাদের আশাগুলো পূরণ করতে পারছি না। আমি এখনো আপনাদের সামনে আবার নতুন করে আসতে পারছি না। ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন। আপনাদের জলি আবার ব্যাক করবে। আবার আপনাদের মাঝে থাকবে। হলে গিয়ে আবার জলির মুভি দেখবেন। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই চ্যানেল এসকে আমার পক্ষ থেকে অনেক, অনেক, অনেক শুভেচ্ছা। দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী ঢালিউড কুইন ফাল্গুনী রহমান জলি। আমরা তার জীবনের অনুপ্রেরণার গল্প শুনলাম, তার ব্যক্তিগত লাইফস্টাইল শুনলাম। আমরা কথা বলতে বলতে একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।